স্টুডেন্ট, আজকে তোমাদের ইতিহাস ও পরিবেশের নবম শ্রেণীর প্রাক কথন, ইউরোপ ও আধুনিক যুগ ইতিহাস বইটা পড়তে গেলে এই চ্যাপ্টারটা খুব ভালো করে জানতে হবে। তা না হলে ইতিহাসের বিষয়বস্তুটা ক্লিয়ার ধারণা হবে না, তোমাদের পরিষ্কার ধারণা হবে না। দেখো, প্রাক কথন, ইউরোপ ও আধুনিক যুগ। ভূমিকা, এটা দুটো পার্টে পড়াবো। আজকে পার্ট 1। ভূমিকা, মানব সভ্যতার সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলেছে। ইউরোপের আধুনিক যুগে সমাজ ও রাজনীতির সময়ের সাথে সাথে বিবর্তন ঘটে। এই বিবর্তনের পথে রাষ্ট্র ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে দ্বন্দ্ব বাধে এবং আর্থিক সংকট দেখা দেয়। এই সংকটের প্রভাবে ইউরোপের পশ্চিমাংশে সামন্ততান্ত্রিক ব্যবস্থার পতন শুরু হয়। অপরদিকে আমরা দেখি অজ্ঞানতাকে দূর করে অতীত জ্ঞানের আলোকে ইউরোপকে আলোকিত করার প্রচেষ্টা শুরু হয়। মানব জীবনে দর্শনের উদ্ভব ঘটে, যাতে মানব কেন্দ্রিক বিশ্ব ধারণায় স্থান পায়। পঞ্চদশ ও ষষ্ঠদশ শতকে ইংল্যান্ড ও ফ্রান্সে চূড়ান্ত রাজতন্ত্রের গোড়াপত্তন ঘটে। ইউরোপের রেনেসাঁস বা নবজাগরণের সুবাদে যুক্তিবাদের যুগ শুরু হলে রাজতান্ত্রিক ব্যবস্থা চূড়ান্ত সংকট নেমে আসে। ইউরোপে সমাজ ও রাজনৈতিক বিবর্তন। অষ্টাদশ শতক থেকে ইউরোপীয় শিল্প বাণিজ্যের প্রসারে সুবাদে সমাজে বণিক ও শিল্পপতি শ্রেণীর উদ্ভব ঘটে। ফলে সমাজে ভূস্বামী শ্রেণীর আধিপত্য কমতে থাকে। ইউরোপের কৃষি নির্ভর গ্রামীণ সমাজ ক্রমশ শিল্প বাণিজ্য শহুরে সমাজের রূপ নেয়। অষ্টাদশ শতকের গোড়ায় ইউরোপীয় রাজ্যগুলির কোনো ভৌগোলিক বা জাতিগত ঐক্য ছিল না, কিন্তু পরবর্তী 100 বছরের মধ্যে জাতীয় ঐক্য সহ অন্যান্য কিছু কারণে জাতি রাষ্ট্রেও গঠিত হয়। রাষ্ট্রীয় ধর্মীয় প্রতিষ্ঠানের দ্বন্দ্ব। রোমান সাম্রাজ্য বনাম পোপতন্ত্র। সাম্রাজ্য ও পোপতন্ত্রের মধ্যে কার ক্ষমতা বেশি তা নিয়ে মধ্যযুগে ইউরোপে দ্বন্দ্ব বেঁধেছিল। মূলত রোমান সাম্রাজ্যের সঙ্গে পোপতন্ত্রের এই দ্বন্দ্ব বাধে। পোপের নির্দেশ বিধানগুলিকে পোপতন্ত্র বলা হয়। রোমান সম্রাট কনস্টান্টিনাইন আমলে 312 খ্রিস্টাব্দ থেকে 18 শতক পর্যন্ত সময়কালে পোপতন্ত্রের উপর ভিত্তি করে রোমান সাম্রাজ্য পরিচালিত হয়। তাই এই সাম্রাজ্যের নাম হয় পবিত্র রোমান সাম্রাজ্য। রোমান সম্রাট অন্যান্য প্রজাদের মতো বিশপকে সনদ ও অঙ্গুরীয় দানের বিনিময়ে তার আনুগত্যের প্রতিশ্রুতি আদায় করতেন। অধীনস্থ প্রজাকে রোমান সম্রাট কর্তৃক পদ ও সম্পত্তি প্রদানের এই প্রথাকে ইনভেস্টিচার বলা হয়। প্রশ্ন আসবে তোমাদের, ইনভেস্টিচার কি? মধ্যযুগে সম্রাট শার্লেমেন ইউরোপের এক বিস্তৃত অঞ্চল দখল করে সাম্রাজ্যের পুনরুত্থান ঘটান। তিনি ছিলেন ফ্রাঙ্ক, রোমান নন। খ্রিস্ট জগতে প্রধান পোপ তৃতীয় লিও তাকে 800 খ্রিস্টাব্দের 25শে ডিসেম্বর মুকুটকরীয় পবিত্র রোমান সম্রাট পদে অভিষিক্ত করেন। যেভাবে পোপ তাকে সম্রাট পদে অভিষিক্ত করেন তা শার্লেমেন পছন্দ করেননি। পোপ সপ্তম গ্রেগরি প্রথম ডিকটেটাস ট্যাপে নামে এক নির্দেশনামা জারি করেন 1075 খ্রিস্টাব্দ। যাজক এবার্ট বিশপদের ক্ষেত্রে এই ইনভেস্টিচার প্রথা এবং অনুষ্ঠান সম্পূর্ণ নিষিদ্ধ বলে ঘোষণা করেন। কে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তা নিয়ে সম্রাট ও পোপের মধ্যে দ্বন্দ্ব বিরোধের এক তীব্র সংঘাত সংঘর্ষে পরিণত হয়। এই দ্বন্দ্ব বা যুদ্ধে শেষ পর্যন্ত অবশ্যই কেউ চূড়ান্তভাবে পরাজিত বা বিজয়ী হননি। পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের সংকট। মধ্যযুগ ইউরোপে সামন্ততন্ত্র ছিল একই সঙ্গে একটি কৃষি ব্যবস্থা ও সামরিক সংগঠন। জমি ছিল এর ভিত্তি। পারস্পরিক দেয়া নেওয়ার মাধ্যমে একটি অলিখিত চুক্তিতে আবদ্ধ দুটি পক্ষের মধ্যে যে ব্যবস্থা গড়ে উঠত, এক কথায় তাকেই বলে সামন্ততন্ত্র। এর গঠন ছিল অনেকটা পিরামিডের মতো। এর সর্বস্তরে ছিলেন রাজা, তার নিচের বিভিন্ন স্তরে ছিলেন বিভিন্ন সামন্ত প্রভু। সামন্ত প্রভুদের মধ্যে ছিলেন রাজা, ডিউক ও অর্ল, ব্যারন, নাইট, ভাসাল ইত্যাদি। সবার নিচে ছিল সার বা জমিতে আবদ্ধ ভূমিদাস, যাদের স্বাধীনতা বলে কিছু ছিল না। ফিউডালিজম, ইংরেজি শব্দ, ল্যাটিন শব্দ ফিউডালিস এবং ফিউডালেট, এটা ফার্সি শব্দ। ভূমিদাস প্রথার বিলোপ। ব্যবসা বাণিজ্যের প্রসার ও নগরায়নের ফলে ভূমিদাস বা সাররা গ্রাম ছেড়ে শহরে চলে যায়। ফলে সামন্ত প্রভুদের কাছে কৃষিকাজ আর লাভজনক ছিল না এবং ক্রমশ এই প্রথার অস্তিত্ব দুর্বল হয়ে পড়ে। ফ্রান্সের চতুর্দশ লুই 1315 খ্রিস্টাব্দে, ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ 1574 খ্রিস্টাব্দ, রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দ ভূমিদাসদের মুক্তির লক্ষ্যে ভূমিদাস প্রথার বিলোপ ঘটে। কৃষিক্ষেত্রে নয়া পদ্ধতির উদ্ভাবন। প্রথমে নেদারল্যান্ড ও পরে ইংল্যান্ড ও ফ্রান্সে কৃষিক্ষেত্রে কনভার্টিবল হ্যাজব্যান্ডি প্রথায় চাষ শুরু হলে কৃষিজ উৎপাদন বাড়ে। এই প্রথা মেনে পরপর 2 বছর কোনো জমিতে একই শস্য বা তৃতীয় বছরে ধান বা দানা শস্য চাষ করা হয়। পরবর্তী 2 বছর পশু চারণের জন্য ফেলে রেখে তারপর সেই জমিতে পুনরায় চাষের কাজে ব্যবহার করা হতো। ভূমিকর্ষণের উপযোগী ভারী লোহার ফলাযুক্ত লাঙল এবং মাটি গুঁড়ো করার জন্য চ্যাপ্টা জাতীয় কাঠের খণ্ডযুক্ত মইয়ের ব্যবহার শুরু হয়। এই অবস্থায় গুঁড়ো করা মাটিতে সমানভাবে বীজ বোনা সম্ভবপর হয়ে ওঠে। লোহার লাঙল ছাড়া উন্নত মানের কাস্তে, মই, খুরপি, ট্রাক্টর, হারভেস্টার, রিপার প্রভৃতি যন্ত্রের ব্যবহার চালু হয়। কৃষির সম্প্রসারণ।
ষোড়শ শতকে ইউরোপে মূলত কৃষিকাজের পদ্ধতিগত পরিবর্তনের কারণে কৃষিজ উৎপাদন বাড়ে। পশম, রেশম, শণ, তুলো সহ বেশ কিছু বাণিজ্যিক পণ্যের উৎপাদন শুরু হলে কৃষিভিত্তিক অর্থনীতির প্রসার ঘটে। খাদ্য ও নিত্য ব্যবহার্য পণ্যের কৃষিজাত ও অকৃষিজাত চাহিদা বৃদ্ধি। ইউরোপে কৃষিতে নানা ধরনের শাকসবজি, গম, ভুট্টা, গাজর, বাঁধাকপি, আলু প্রভৃতির এবং পশুখাদ্য হিসেবে কলজা, হপস, ওট প্রভৃতির চাষ হয়। পর্তুগিজরা মরিচের বিকল্প হিসেবে পশ্চিম এশিয়া থেকে গ্রেনস অফ প্যারাডাইস নামে মশলা আমদানি করত। আলুর সঙ্গে ইউরোপীয়দের পরিচয় করান নাবিক কলম্বাস। ফরাসি রাষ্ট্রদূত জিন নিকো ফ্লোরিডা থেকে তামাক গাছের চারা আনেন। তামাক পাতা প্রথমে ঔষধি হিসেবে ব্যবহৃত হলো। ওয়াল্টার র্যালে এটিকে ধূমপানের কাজে ব্যবহারের রীতি চালু করেন। ওয়াল্টার র্যালে। নতুন ব্যবসায়ী সম্প্রদায়ের উত্থান। ব্যবসা বাণিজ্যের উন্নতির ফলে ইউরোপের সমাজে নতুন এক ব্যবসায়ী সম্প্রদায়ের উত্থান ঘটে। ইটালি, ফ্রান্সের মেডিচি, ওয়েলসার, জার্মানির ফুগারাস প্রমুখ বণিক পরিবারগুলি ব্যবসা বাণিজ্য ও শিল্প উৎপাদনে প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করে। এই নতুন ব্যবসায়ী সমিতির প্রচেষ্টায় শিল্প কলকারখানার সংখ্যা বাড়ে। ইউরোপের বিভিন্ন দেশ এক নতুন শ্রেণীর, বিশেষত বুর্জোয়া এবং জেন্টির মতো নতুন সামাজিক শ্রেণীর উত্থান ঘটে। সমাজে ভূসম্পত্তি নির্ভর অভিজাতদের একাংশ কৃষি থেকে পুঁজি সরিয়ে নিয়ে শিল্পে বিনিয়োগ করতে শুরু করে। ইটালির ভেনিস, জেনোয়া, পিসা এবং ফ্রান্সের মার্সেই শহরে শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সমৃদ্ধ হয়ে ওঠে। এবার একটু টুকরো কথা দেখো। মাইকেল অ্যাঞ্জেলো নবজাগরণ যুগের একজন বিখ্যাত শিল্পী হলেন মাইকেল অ্যাঞ্জেলো। ভাস্কর্য ও চিত্রশিল্প উভয় ক্ষেত্রে তিনি তার প্রতিভার পরিচয় দেন। তিনি স্থাপত্য কীর্তি নির্মাণে এবং কাব্য রচনাতে পারদর্শী ছিলেন। তার দুটি শ্রেষ্ঠ কীর্তি হল মোজেস এবং 17 ফুট উঁচু মার্বেলের ডেভিড মূর্তি। রোমের পোপের অনুরোধে মাইকেল অ্যাঞ্জেলো ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলের ছাদে ও পূজা বেদিতে বিশাল মাপের 360 গুণ 380 সেন্টিমিটার ফ্রেস্কো ছবি আঁকতে সময় নেন প্রায় 4.5 বছর। তার কয়েকটি উল্লেখযোগ্য শিল্পকৃতি হল ক্রিয়েশন অব অ্যাডাম, খ্রিস্টের সমাধি, লাস্ট জাজমেন্ট, সাম্ভা প্রভৃতি। রোমের সেন্ট পিটার চার্চের চূড়ায় নকশা তৈরি এবং তার নির্মাণে মাইকেল অ্যাঞ্জেলোর এক কালজয়ী সৃষ্টি। এবার তখন নবজাগরণ ও মানবতাবাদ। রেনেসাঁস বা নবজাগরণ কথাটির আবিধানিক বা আক্ষরিক অর্থ হল পুনর্জন্ম। ঐতিহাসিক নিসেল প্রথম ফরাসি শব্দ রেনেসাঁস শব্দটি ব্যবহার করেন। কে? ঐতিহাসিক নিসেল। নবজাগরণ বলতে সাধারণভাবে প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্য, দর্শন, শিল্পকলা ও সংস্কৃতিকে জানার প্রচেষ্টাকে বোঝায়। 14 শতক থেকে 16 শতক পর্যন্ত 300 বছর জুড়ে ইতালীয় মানুষ রিনাসিটা বা নবজাগরণের কথা বলেছিল এবং গর্বের সঙ্গে ঘোষণা করেছিল যে তারা ধ্রুপদী যুগের ঐতিহ্য ও সংস্কৃতির পুনর্বাসন ঘটিয়েছিলেন। নবজাগরণের প্রাণ হল মানবতাবাদ। ইটালিতে প্রথম মানবতাবাদের সূচনা ঘটে। সাধারণভাবে মানবতাবাদ বলতে বোঝায় নবজাগরণের মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি, যদিও বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে এর অর্থ প্রতিভাত হয়েছিল বিভিন্নভাবে। হিউম্যানিস্টা বা মানবতাবাদী বলতে বোঝাতো এক শ্রেণীর পেশাদারী শিক্ষককে যারা সাহিত্য ও বিভিন্ন কলাবিদ্যার শিক্ষা প্রদান করতেন। এক্ষেত্রে মূলত ছিল 5টি বিষয়, অর্থাৎ ব্যাকরণ, অলঙ্কার, কাব্য, নীতিবিদ্যা ও ইতিহাসের উপর গুরুত্ব আরোপ করা হতো। নবজাগরণ বা মানবতাবাদের উপর প্রথম পূর্ণাঙ্গ ঐতিহাসিক গ্রন্থ লেখেন সুইস পণ্ডিত রেকব বুখার্ড। রেনেসাঁস বা নবজাগরণের সঙ্গে মানবতাবাদের সম্পর্কে 3টি ধারা দেখা যায়। প্রথম ধারাটি ছিল চিঠিপত্র লেখা এবং সাহিত্য পাঠ। এক্ষেত্রে মূলত ভার্জিন, হোরেস, সিসেরোর লেখা ধ্রুপদী সাহিত্য পাঠের কথাই বোঝানো হয়। দ্বিতীয় ধারাটি ছিল নীতিশাস্ত্র, অলঙ্কার শাস্ত্র, ব্যাকরণ ও ইতিহাস পাঠ। তৃতীয় ধারাটি ছিল নব্য প্লেটোনিক চিন্তাভাবনা। এবার দেখো একটু লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে জানো। নবরান যুগের বিস্ময়কর শিল্পী ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। চিত্রশিল্প, ভাস্কর্য শিল্প, সঙ্গীত, দর্শন, ভূগোল, প্রযুক্তি ও শারীরবিজ্ঞান সর্বোচ্চ তিনি তার প্রতিভার ছাপ রেখে গেছেন। তাই তাকে দ্য ইউনিভার্সাল ম্যান বলে অভিহিত করা হয়। ভিঞ্চির শিক্ষাগুরু ছিলেন আন্দ্রিয়া দেল ভেরোচিয়া। তার ভুবনজয়ী কয়েকটি চিত্রশিল্প কীর্তি হল দ্য ভার্জিন অব দ্য রক্স, দ্য লাস্ট সাফার, মোনালিসা প্রভৃতি। অনেকের ধারণায় তার আঁকা মোনালিসার চিত্রটি হল জনৈক ব্যবসায়ীর পত্নী লিজ জোকেনদের প্রতিকৃতি। দ্য লাস্ট সাফার ছবিটিতে যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হওয়ার আগে তার 12 জন শিষ্য নিয়ে যে শেষ ভোজন করেন তার ছবি ধরা পড়ে। তিনি শুধুমাত্র একজন শিল্পী নন, বিজ্ঞান হিসেবে খ্যাতি লাভ করেন। তিনি দৃষ্টিবিজ্ঞান ও মানবদেহের গঠন নিয়ে বৈজ্ঞানিক চর্চায় মনোনিবেশ করেন। পরবর্তী সময়ে তারই সূত্র ধরে উড়োজাহাজ, কামান, সাজোয়া গাড়ি, অর্ধবৃত্তাকার কম্পাস, প্যারাসুট প্রভৃতির আবিষ্কার অনেক সহজ হয়েছে।
এবার দেখো অতীতের পুনরুদ্ধার ও নবজীবন দর্শন। মানবতাবাদীদের লক্ষ্য ছিল অতীতের পুনরুদ্ধার। এই জন্য তারা ডুব দিয়েছিল প্রাচীন বিধর্মী বা অখ্রিস্টীয় গ্রিক ও রোমান ধ্রুপদী সাহিত্য ও সংস্কৃতির যুগে। তারা বিশ্বাস করতেন ধ্রুপদী সংস্কৃতির মূল আকর্ষণ নিহিত রয়েছে তার মানবী দৃষ্টিভঙ্গির মধ্যে। তাদের প্রেরণার উৎস ছিল প্লেটো, অ্যারিস্টটল, ভার্জিল, সিসেরো, লিভি, ওভিড প্রভৃতি দার্শনিকগণ। মানবতাবাদের প্রসারের ফলে মানুষের মন যুক্তিবাদী হয়ে ওঠে এবং অজ্ঞতা ও কুসংস্কার থেকে সে মুক্তি খোঁজে এক নতুন জীবন দর্শন তাদের মনকে প্রসারিত করে। মানুষের গুরুত্ব, মর্যাদা বৃদ্ধি ও মানব কেন্দ্রিক বিশ্ব ধারণা। মানবতাবাদ হল অসহায়ভাবে ঈশ্বর নির্ভরতার পরিবর্তে মানুষের নিজস্ব শক্তির উপর আস্থা রাখা। মানবতাবাদের ভিত্তি ছিল মানুষের মর্যাদার প্রতি শ্রদ্ধা প্রদর্শন, সার্বিক মঙ্গল এবং উন্নতি সাধন। ঈশ্বর প্রত্যেক মানুষকে কিছু প্রতিভা দিয়েছেন এবং তার পূর্ণ সদ্ব্যবহার করা মানুষের কর্তব্য। ধ্রুপদী শিক্ষা ও সংস্কৃতির উপর নির্ভরশীল মানবতাবাদ সমকালীন যুগের সাহিত্য, চিত্রশিল্প, ভাস্কর্য, ইতিহাস, রাজনীতি, আইন, ধর্মশাস্ত্র, নীতিবিদ্যা ইত্যাদি জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা পোশাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এর আবেদন ছিল শাশ্বত বিশ্বজনীন এক ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়েছিল সমস্ত মানুষ। নবজাগরণ প্রসূত মানবতাবাদ ছিল এলিট বা সমাজের উপর তলার শিক্ষিত মানুষের মধ্যে সীমাবদ্ধ। সাধারণ মানুষের সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল না। নবজাগরণ যুগে চিত্রশিল্প, স্থাপত্য শিল্পগুলোতে ক্রুশবিদ্ধ যিশু, পিয়েতা, ম্যাডোনা সহ অন্যান্য সন্তদের প্রতিকৃতি দেখতে পাওয়া যায়। এইসব শিল্পীরা বিষয়বস্তু হিসেবে প্রতিকৃতি অঙ্কন ও তার নির্মাণের উপর জোর দেন। এছাড়াও চিত্রশিল্পে বহু ধর্মনিরপেক্ষ মানবের দৃশ্য স্থান পেয়েছিল। নবজাগরণ পর্বে কয়েকজন বিখ্যাত শিল্পী ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি, রাফায়েল, মাইকেল অ্যাঞ্জেলো, ব্রামোন্টো। নবজাগরণ পর্বে ইতিহাস চর্চা ছিল মূলত ধর্মনিরপেক্ষ ও মানব কেন্দ্রিক। এই ইতিহাস চর্চার দুটি মূল দিক ছিল নতুন ইতিহাস দর্শন এবং নতুন রাষ্ট্রতত্ত্ব। নবজাগরণ পর্বে দুটি ইতিহাস ধারায় ঐশ্বরিক মহিমা কীর্তনের পরিবর্তে মানুষের জীবন দর্শন মূল বিষয়বস্তু হিসেবে স্থান পায়। মানবতাবাদী সাহিত্যিকগণ গ্রিক, লাতিন ও মাতৃভাষাতে মানব কেন্দ্রিক সাহিত্য চর্চা করতেন। সাহিত্যে পৃষ্ঠপোষকতা করেন স্থানীয় শাসক, রাজা, পোপ, অভিজাত শ্রেণী এবং উদীয়মান মধ্যবর্তী শ্রেণী। কয়েকজন মানবতাবাদী ঐতিহাসিক ছিলেন লিওনার্দো ব্রুনি, জা বোদা, ম্যাকিয়াভেলি প্রমুখ। কয়েকজন মানবতাবাদী সাহিত্যিক ছিলেন দান্তে, পেত্রাক, বোক্কাচিও, চসার প্রমুখ। মধ্যযুগে সঙ্গীতের উপর ভিত্তি করে নবজাগরণের সঙ্গীত জগৎ গড়ে ওঠে। এই নবজাগরণ সঙ্গীতে ফরাসি সুরকারদের প্রভাব পড়ে এবং বাস্তব মানব জীবনের সুর ধরা পড়ে। মুদ্রণ বিপ্লবের পর সঙ্গীতের উপর গ্রন্থ প্রকাশিত হয়। এ সময়কার জনপ্রিয় বাদ্যযন্ত্রের নাম ছিল সাল্টারিয়ন। এছাড়া সঙ্গীতে ব্যবহৃত হতো সাকবাট, ট্রাম্পেট, ফ্রন্ট প্রভৃতি যন্ত্র। নবজাগরণ সঙ্গীতের পৃষ্ঠপোষক ছিলেন ধনী অভিজাত শ্রেণী ও চার্চগুলো। এদিকে দুজন শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন বার্গান্তির দুসে ও ফ্রান্সের দেশপ্রেস। নবজাগরণ যুগের বিজ্ঞানীরা যুক্তিবাদের আলোকে স্বাধীনভাবে বিজ্ঞান চিন্তায় মনোনিবেশ করেন। ইতালির বিজ্ঞানী ফ্রাকাস্তোরো সংক্রামক ব্যাধির ওপর গবেষণা চালিয়ে আধুনিক জীবাণু তত্ত্বের সন্ধান দেন। ফরাসি শল্য চিকিৎসক পিয়ার শল্য চিকিৎসায় বহু অজানা দিকের উপর আলোকপাত করেন। শিল্পী ও বৈজ্ঞানিক লিওনার্দো দা ভিঞ্চি মানব শরীরের গঠন কাঠামোকে তার বর্ণনা দেন। মানবতাবাদী পর্বেও দৈবাদেশ, জ্যোতিষচর্চা, অলৌকিকত্ব, ডাকিনী, যোগিনী বিদ্যার প্রতি মানুষের আগ্রহ দেখায়। এবার দেখো গ্যালিলিও। ইটালির পিসা বিশ্ববিদ্যালয়ে গণিত শাস্ত্রের অধ্যাপক গ্যালিলিওকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়। তিনি টেলিস্কোপ যন্ত্র আবিষ্কার করেন। তিনি বলেন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী বা অন্যান্য গ্রহ উপগ্রহ ঘুরে চলেছে। তিনি টেলিস্কোপ যন্ত্র দিয়ে সৌরকঙ্ক, বৃহস্পতির 4টি উপগ্রহ, শুক্র ও মঙ্গল গ্রহের কণা, শনির বলয় দেখতে পান। তিনি বস্তুর গতি ও স্থিতির যথার্থ কারণ আবিষ্কার করেন। তিনি দোলকের সূত্র ও পতনশীল বস্তুর সূত্র আবিষ্কার করেন। তার লেখা কয়েকটি বিখ্যাত গ্রন্থ হল দ্য স্টারি মেসেঞ্জার ও কনসার্নিং দ্য 2 নিউ চিফ সিস্টেম অব দ্য ওয়ার্ল্ড, 2 নিউ সায়েন্সেস ইত্যাদি। গ্যালিলিও জানান ভূপৃষ্ঠের মতো চাঁদের উপরিভাগও পাহাড়, পর্বত, উপত্যকা, নদী, গহ্বর, জলাশয় প্রভৃতির দ্বারা গঠিত। তিনি ছায়াপথের রহস্য ভেদ করেন। এছাড়াও তিনি যুগ্ম নক্ষত্রপুঞ্জ ও কয়েকটি নীহারিকা আবিষ্কার করেন। গ্যালিলিওর বিজ্ঞান ধারণা চার্চ বিরোধী হয় তাকে শাস্তি পেতে হয়। বাকি জীবন গ্যালিলিওকে তার এক বন্ধুর প্রাসাদে অন্তরীণ হয়ে থাকতে হয়। 1634 খ্রিস্টাব্দ। গ্যালিলিওর বিচারের 358 বছর পর ভ্যাটিকানের ক্যাথলিক কর্তারা গ্যালিলিওকে নির্দোষ বলে ঘোষণা করেন। দেখো আবিষ্কারের যুগ। পঞ্চদশ ষষ্ঠদশ শতকের কয়েকটি যুগান্তকারী ঘটনা আধুনিকতার সূচনা করে, যথা মুদ্রণ যন্ত্রের আবিষ্কার, যুক্তি প্রযুক্তির নানা উদ্ভাবন, আগ্নেয়াস্ত্রের
আবিষ্কার এবং ভৌগোলিক আবিষ্কার। আধুনিক বিজ্ঞান দৃষ্টির ভিত্তিতে এই সময়কাল প্রকৃতি অর্থে আবিষ্কারের যুগ হয়ে ওঠে। মুদ্রণ বিপ্লব। চীনে প্রথম কাগজ তৈরির কৌশল আবিষ্কার হয়। এই কৌশল পরে আরবদের মাধ্যমে ইউরোপে পৌঁছায়। এইদিকে জার্মান মেইনস শহরে সর্বপ্রথম ধাতব টাইপের সাহায্যে ছাপার কাজ শুরু হয়। জোহানেস গুটেনবার্গকে মুদ্রণযন্ত্রের আবিষ্কারে 1450 খ্রিস্টাব্দে সাহায্য করেন জোহান ফাস্ট ও পিটার সোয়েফার। তারা সীসা গলিয়ে বারবার ছাপা যায় এমন হরফ তৈরি করেন। এই মুদ্রণ যন্ত্রে প্রথম কাগজের উপর বই ছাপার কাজ শুরু হয়। এর ফলে আগের তুলনায় ছাপার খরচ অনেক কমে। পঞ্চদশ শতকের মাঝামাঝি সময় নাগাদ ইউরোপের মুদ্রণ শিল্পে বিপ্লব ঘটে। 1500 খ্রিস্টাব্দে ছাপা গ্রন্থাগারগুলির নাম ছিল ইনকুনাবুলা। এগুলো দেখতে ছিল অবিকল আসল পুঁতির মতো। মুদ্রণ বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল ছিল শিক্ষার গবেষণা। আগে বিদ্যাচর্চা ছিল মূলত ব্যক্তিগত প্রয়াস। পাঠাগার ছাড়া বই পাওয়া যেত না, ফলে মুষ্টিমেয় কাগজের মানুষ অনেক কষ্ট করে গ্রন্থাগারে গিয়ে পড়াশোনা করত। ধনী ব্যক্তি ছাড়া ব্যক্তিগত সংগ্রহ অসম্ভব ছিল। তবে মুদ্রণ বিপ্লবের মানুষকে এই অসুবিধা থেকে মুক্ত করে, ফলে জ্ঞান ও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে চর্চা ও শিক্ষিত ব্যক্তিদের মতের আদান প্রদান অনেক বেড়ে যায়। অন্যদিকে আগে বইয়ের অভাব ছিল বলে শিক্ষকরা ছাত্রদের বিভিন্ন বিষয় লিখিয়ে দিতেন এবং ছাত্ররা মুখস্থ করত। আগে শিক্ষা বলতে বোঝাতো মুখস্থ করা। মুদ্রণ বিপ্লবের ফলে ছাত্ররা এর হাত থেকে মুক্তি পায়। আবার মুদ্রণ বিপ্লবের ফলে ব্যক্তিগত মতামত প্রকাশের সুযোগ অনেক বেড়ে যায়। মুদ্রণ বিপ্লবের ফলে অবশ্য আগে যারা পুঁথি নকলের কাজ করত তারা বেকার হয়ে পড়ে, কিন্তু পাঠকরা উপকৃত হয়। আগে একজন দক্ষ নকলবিদ বছরে 2টির বেশি বই নকল করতে পারত না, তাতে অনেক ভুল ভ্রান্তি থাকতো। কিন্তু মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের ফলে বছরে হাজার হাজার বই ছাপা হতে শুরু হয়। যুদ্ধ প্রযুক্তির নানা উদ্ভাবন। পঞ্চদশ ও ষষ্ঠদশ শতকে যুদ্ধ প্রযুক্তির নানা উদ্ভাবনের মধ্যে বারুদের আবিষ্কার ছিল অন্যতম। বারুদকে কাজে লাগানোর জন্য কামান সহ নানা ধরনের আগ্নেয়াস্ত্র তৈরি হয়। বলা হয় চীনাদের বাঁশ পটকা থেকেই প্রথম কামানের ধারণা আসে। কামানের নলকে ইংরেজিতে বলে ব্যারেল। যুদ্ধকালে শত্রুপক্ষের ঘায়েল করার কাজে কামানের ব্যবহার শুরু হয়। বন্দুকে ব্যবহৃত কার্তুজকে উন্নত করা হয়। গাদা বন্দুক, যাকে বলে মাস্কেট, পিস্তল প্রভৃতির ব্যবহার বাড়ে। কামান বন্দুকের পাশাপাশি তরবারি, বল্লম, ছোরা, তীর প্রভৃতির ব্যবহার অনেক অব্যাহত থাকে। পাশাপাশি শক্তিশালী যুদ্ধজাহাজ ও দক্ষ নৌসেনা বিশিষ্ট নৌবহর গড়ে তোলা হয়। যুদ্ধ প্রযুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য আবিষ্কার ছিল পর্তুগিজদের গ্যালি ও কারাভেল, ব্রিটেনের ব্যাটলশিপ, ডেনমার্কের নরের ভাষা মডেলের যুদ্ধজাহাজ প্রভৃতি। 1453 খ্রিস্টাব্দে অটোমান তুর্কিদের আক্রমণে কনস্টান্টিনোপলে দুর্গ ভেঙে পড়ার পর থেকেই দুর্গ নির্মাণ নীতির উন্নতি ঘটে। মূল দুর্গের চারদিকে পাথর দিয়ে প্রাকার তৈরি করা হয়, যাতে কামানের গোলার আঘাতে দুর্গগুলির খুব বেশি ক্ষয়ক্ষতি না হয়। 1450 থেকে 1560 খ্রিস্টাব্দের মধ্যে পশ্চিম ইউরোপের কয়েকটি দেশে নতুন কিছু রণকৌশলের উদ্ভব ঘটে। হল্যান্ডের অধিবাসী ডাচরা যুদ্ধে শ্রেণীবদ্ধভাবে আক্রমণের রীতি চালু করে। সুইডিশরা বিশ্বকে গোলাবর্ষণ ও অশ্বরীয় বাহিনীর মিলিত আক্রমণের কৌশল শেখায়। এছাড়া সুইডেনের যোদ্ধারা সেনাদের ছোট ছোট কয়েকটি ভাগে ভাগ করে শত্রুপক্ষের ওপর আক্রমণের কৌশল উদ্ভাবন করেন। চেক সেনারা এককভাবে বা ঐক্যবদ্ধভাবে আদেশের ভিত্তিতে আক্রমণ রীতির প্রবর্তন ঘটায়। রণক্ষেত্রে আগ্নেয়াস্ত্রের ব্যবহার এক সামরিক বিপ্লব এনেছিল। যুদ্ধ কৌশল ও পদ্ধতির আমূল পরিবর্তন ঘটে পঞ্চদশ ষষ্ঠদশ শতকের ইউরোপে। এর ফলে সাবেকি মারণাস্ত্র যেমন তীর, ধনুক, বল্লা, বর্ষা, বল্লম, ঢাল, তরোয়াল, বর্ম ইত্যাদি দিন ফুরিয়ে এসেছিল। এবার দেখো বারুদের ব্যবহার। মধ্যযুগে গুরুত্বপূর্ণ যুদ্ধ সরঞ্জাম হিসেবে চীনে প্রথম বারুদের আবিষ্কার হয়। চীন থেকে আরবদের মাধ্যমে বারুদ ইউরোপে পৌঁছায়। দ্বাদশ শতকে নাগাদ চীনের সুং সেনারা ধাতু তৈরি গোলার ব্যবহার জানত। ত্রয়োদশ শতকে রজার বেকন বারুদ আবিষ্কার করেন। বারুদের মূল উপাদান হল সোরা, পটাশিয়াম নাইট্রেট। বারুদ তৈরি প্রক্রিয়ায় দ্রবীভবন ও কেলাসন এই দুই পদ্ধতি অবলম্বন করা হয়। সোরার ইংরেজি প্রতিশব্দ সল্ট পিটার বা নাইট্রি বা নিট্রি। এই কথার উৎপত্তি সাল পিট্রি বা নাইট্রি থেকে। আধুনিক আরবি, পার্সি ও তুর্কি ভাষায় বারুদ হল সোরা, গন্ধক ও কাঠকয়লার বিস্ফোরক মিশ্রণ। ধাতু বিগলক হিসেবে কাঠকয়লার সঙ্গে আকরিক সোডার বা নেট্রন বদলে সোরা মেশালে উজ্জ্বল আলোর ঝলক তৈরি হয় এবং এর সঙ্গে হালকা বিস্ফোরণ ঘটে। বারুদের এই বিস্ফোরণমূলক বৈশিষ্ট্যটিকে কাজে লাগানোর জন্য কামান ও বন্দুক ব্যবহার করা শুরু হয়। আজকে এই পর্যন্তই। এর পরের পাঠে আলোচনা করবো। পরের পাঠে অবশ্যই দেখবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।